প্রিয় ছাত্ররা, আশা করি সকলেই বেশ ভালো আছো। যাই হোক, আজকে আমাদের এই অনলাইন ক্লাস পর্বে আমরা থ্রি কোয়েশ্চেন্স নামক গল্পটি পড়ব লিও টলস্টয়ের লেখা, যেটা ক্লাস 12 ভোকেশনাল স্ট্রিম এবং ক্লাস 12 জেনারেল স্ট্রিম উভয়েরই পাঠ্য। অসাধারণ একটি গল্প। চলো পড়া শুরু করা যাক। ফার্স্টে ইন্ট্রোডাকশান পার্ট আমরা পড়ব, কিন্তু তার আগে ইন্ট্রোডাকশান পার্ট থেকে কতগুলো শব্দের নোট নিয়ে নাও। প্রথমেই দেখো ওয়াইডলি। ওয়াইডলি কথার অর্থ হচ্ছে ব্যাপকভাবে। দ্বিতীয় শব্দ রিগার্ডেড। রিগার্ড কথার মানে হচ্ছে মনে করা। ইনফ্লুয়েন্স কথার অর্থ হচ্ছে প্রভাবিত হওয়া। প্রিচ কথার অর্থ হচ্ছে প্রচার করা। ডেডিকেট কথার অর্থ উৎসর্গ করা। পাস্ট টেন্সে আছে এগুলো সবই, অর্থাৎ উৎসর্গ করেছিলেন। ইভেঞ্চুয়ালি কথার মানে হলো ঘটনাক্রমে। পজেশনস, যা কিছু পার্থিব তার অধিকারভুক্ত ছিল, এরকম একটা অর্থ। আইডিয়াল মানে আদর্শ। সেলফ ডিনায়াল মানে আত্মত্যাগ। প্যাসিফিজম শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। PACIFISM, প্যাসিফিজম মানে অহিংসাবাদ। ইনফ্লুয়েন্সড প্রভাবিত করেছিল বা প্রভাবিত হয়েছিল ইত্যাদি। ইনফ্লুয়েন্স মানে প্রভাব। ইনক্লুডিং মানে সমেত। কন্টেইন ধারণ করা। আর কোর কথার অর্থ হলো মূল। লিও টলস্টয় 1828 to 1910, তার জন্ম 1828 সালে এবং মৃত্যু 1910 সালে। লিও টলস্টয়ের ওয়াজ আ রাশিয়ান অথর। তিনি একজন রাশিয়ান লেখক ছিলেন। হুজ নভেলস ওয়ার অ্যান্ড পিস অ্যান্ড আনা কারনিনা ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ সাম অফ দ্য গ্রেটেস্ট বুকস এভার রিটন। লিও টলস্টয়ের লেখা দুটো বই ওয়ার অ্যান্ড পিস অ্যান্ড আনা কারনিনা আর ওয়াইডলি রিগার্ডেড, এগুলোকে ব্যাপকভাবে মনে করা হয় অ্যাজ সাম অফ দ্য গ্রেটেস্ট বুকস, অসাধারণ কিছু, অসামান্য কিছু বইয়ের মধ্যে এভার রিটন, যেগুলো এতকালে পৃথিবীতে লেখা হয়েছে। ইনফ্লুয়েন্সড বাই দ্য টিচিংস অফ জিসাস ক্রাইস্ট অ্যান্ড গৌতম বুদ্ধ, টলস্টয় প্রিচড অ্যান্ড প্র্যাকটিসড নন ভায়োলেন্স। প্রভাবিত হয়েছিলেন লিও টলস্টয় কাদের শিক্ষার দ্বারা? দ্য টিচিংস অফ জিসাস ক্রাইস্ট অ্যান্ড গৌতম বুদ্ধ। জিসাস ক্রাইস্ট এবং গৌতম বুদ্ধর যে সমস্ত শিক্ষাগুলো, নীতিগুলো, সেইগুলোর দ্বারা লিও টলস্টয় অত্যন্তভাবে প্রভাবিত ছিলেন এবং সেই কারণে টলস্টয় প্রিচড অ্যান্ড প্র্যাকটিসড, টলস্টয় নিজে প্রচার এবং প্রসার করেছিলেন এবং তিনি নিজেও অনুশীলন করেছিলেন এই অহিংসা নীতি, নন ভায়োলেন্স নীতি। হি ডেডিকেটেড হিজ লাইফ টু আন্ডারস্ট্যান্ডিং দি কন্ডিশন অফ দ্য পুয়ার। তিনি অত্যন্ত মানবিক ছিলেন। তিনি তার গোটা জীবন উৎসর্গ করেছিলেন বুঝতে, শুধুমাত্র সাধারণ মানুষের অবস্থা, গরিব মানুষের অবস্থা বুঝতে। অ্যান্ড হেল্পিং দোজ হি কুড, এবং তাদেরকে সহযোগিতা করতে যাদেরকে তিনি পারেন। Although born into a rich and noble family, he eventually gave up all his possessions before his death. যদিও তিনি জন্মেছিলেন into a rich and noble family, এক অত্যন্ত ধনী এবং মহান পরিবারে, he eventually gave up, তিনি ঘটনাক্রমে এক এক করে ত্যাগ করেছিলেন। গিভ আপ মানে ত্যাগ করা, তার পাস্ট টেন্স গিভ আপ। অল হিজ পজেশনস, সমস্ত তার স্থাবর অস্থাবর পার্থিব সম্পত্তি, সুখ শান্তি ইত্যাদি, বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর পূর্বে। টলস্টয়'s ideal of self-denial and pacifism influenced many artists and thinkers, including Mahatma Gandhi. টলস্টয়ের যে আদর্শ, কিসের আদর্শ? আত্মত্যাগের আদর্শ এবং প্যাসিফিজম বা অহিংসাবাদের যে আদর্শ, সেই দুটো জিনিস প্রভাবিত করেছিল মেনি আর্টিস্টস অ্যান্ড থিঙ্কার্স, বহু শিল্পীকে এবং বহু চিন্তাবিদকে, ইনক্লুডিং মহাত্মা গান্ধী সমেত। থ্রি কোয়েশ্চেন্স, এই থ্রি কোয়েশ্চেন্স নামক গল্পটি তাঁর লেখা। ফার্স্ট পাবলিশড ইন 1903, 1903 সালে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। কন্টেন্স, এটার মধ্যে রয়েছে অ্যান ইন্ডিকেশন অফ টলস্টয়স কোর ফিলোসফি। সেখান থেকে কতগুলো শব্দের নোট। অকার্ড মানে আসলে অকার মানে ঘটা, অকার্ড মানে ঘটেছিল, বা এই গল্পের মধ্যে মানে হলো রাজার মনে উদয় হয়েছিল। সার্টেন মিন্স কোনো এক নির্দিষ্ট। নো এর পাস্ট টেন্স, পাস্ট ফর্ম অফ নো, জানতেন তার মানে। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। অ্যাবভ অল মানে সর্বোপরি। আর আন্ডারটেক মানে কোনো বিশেষ কাজের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। এই কতগুলো শব্দ আমরা জানলেই মোটামুটি প্যারাগ্রাফ 1টা ক্লিয়ার কাট পড়াশোনা করতে পারা যায়। দেখা যাক। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন কিং, কোনো এক বিশেষ রাজার মনে এমনটি উদয় হয়েছিল, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ,
যদি তিনি সর্বদাই জানেন দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সঠিক সময় প্রতিটা কাজ শুরু করার। ইফ হি নিউ হু ওয়্যার দ্য রাইট পিপল টু লিসন টু, যদি তিনি জানেন কারা সেই সঠিক ব্যক্তি যাদের কথা তাকে শুনতে হবে, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে তার এড়িয়ে চলা উচিত, অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদাই জানতেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, কোনটাই বা তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ করণীয় কাজ, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে তিনি জীবনে যে কাজের দায়িত্ব নিজের হাতে তুলে নেন তাতে তিনি কখনোই ব্যর্থ হবে। দ্বিতীয় প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ 2 থেকে আমি 3টে ওয়ার্ড নোট নিয়েছি। ফার্স্ট, প্রোক্লেমড। প্রোক্লেম কথার মানে হচ্ছে ঘোষণা করা, এখানে তার পাস্ট টেন্স, ঘোষণা করেছিল। থ্রু আউট মানে ব্যাপী, আর রিওয়ার্ড কথার মানে হলো পুরস্কার। এবার দেখো দ্বিতীয় প্যারাগ্রাফ। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এবং এই চিন্তাভাবনা তার মনে উদয় হওয়ার জন্য, হি হ্যাড ইট প্রোক্লেমড, তিনি এটা ঘোষণা করিয়ে দিয়েছিলেন। থ্রু আউট হিজ কিংডম, ব্যাপী, থ্রু আউট মানে ব্যাপী, অর্থাৎ তার কিংডম ব্যাপী বা তার রাজ্য ব্যাপী। দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, তিনি একটা ব্যাপক পুরস্কার, দারুণ পুরস্কার দেবেন। টু এনিওয়ান, যে কোনো ব্যক্তিকে। হু উড টিচ হিম, যে তাকে শেখাতে পারবে। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনটা সঠিক সময় প্রতিটা কাজের। অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারাই বা তার জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ব্যক্তি। অ্যান্ড হাউ হি মাইট নো, এবং কিভাবে তিনি জানতে পারেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, তার জীবনে সব থেকে করণীয় গুরুত্বপূর্ণ কাজই বা কোনটা। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য কিং, রাজার এই ঘোষণা শোনা মাত্রই সমস্ত উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তিরা রাজার দরবারে এসে হাজির হলো। বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা সকলেই তাঁর প্রশ্ন 3টের উত্তর পৃথক পৃথকভাবে দিয়েছিল। দেখো প্যারা 4 থেকে 4টে ওয়ার্ড নোট নেওয়া হয়েছে। রিপ্লাই মানে উত্তর, অ্যাডভান্স মানে অগ্রিম, স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, আর অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুযায়ী। প্যারাগ্রাফ 4 দেখো। ইন রিপ্লাই টু দি ফার্স্ট কোয়েশ্চেন সাম সেড, রাজার প্রথম প্রশ্নের উত্তরে কিছু লোকে বলেছিল দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজের সঠিক সময় জানার জন্য, ওয়ান মাস্ট ড্র আপ, একজন ব্যক্তির অবশ্যই আগে থেকেই, ইন অ্যাডভান্স মানে আগে থেকেই, ড্র আপ ইন অ্যাডভান্স আগের থেকেই এঁকে রাখা উচিত বা তৈরি করে রাখা উচিত কি, এ টেবল একটি তালিকা, অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স, দিনের, মাসের এবং বছরের। অর্থাৎ দিনের, মাসের বা বছরের একটা তালিকা তৈরি করে রাখা উচিত, যেখানে তার সমস্ত অ্যাপয়েন্টমেন্টস বা কাজগুলোকে পরপর তিনি নোট করে রাখবেন। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং তিনি খুব কঠোরভাবে জীবনযাপন করবেন এইটা অনুযায়ী। অর্থাৎ তালিকায় তিনি যে সময়তে যে কাজের কথা উল্লেখ করেছেন সেই সময়তে সেই কাজই করবেন। অনলি দাস, একমাত্র এইভাবে, সেড দে, তারা বলেছিলেন, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, সমস্ত কাজ যথাযথ সময়েতে করা যাবে। এবার তাহলে আসি প্যারাগ্রাফ 5-এ। প্যারাগ্রাফ 5 থেকে আমরা 3টে ওয়ার্ড নোট নিয়েছি। দেখো ফার্স্টেই বিফোর হ্যান্ড। বিফোর হ্যান্ড কথার অর্থ হলো আগের থেকেই বা আগাম। সেকেন্ড নোট নিয়েছি নট লেটিং ওয়ান সেলফ টু বি অ্যাবজর্ভড ইন আইডল পাস টাইমস। এই লাইনটা, গোটা এক্সপ্রেশনটার বাংলা মানে একটু লক্ষ্য করবে। অ্যাবজর্ভড কথার অর্থ হচ্ছে লিপ্ত হওয়া, আর পাস টাইম কথার অর্থ হচ্ছে নিছক মনোরঞ্জনের জন্য করা হয় এমন কোনো কাজ। দেখো লাইনটা, এখানে এখন বসে বসে দিনের পর দিন, মাসের পর মাস ও বছরের পর বছরের যে কাজের তালিকা তৈরি করার কথা বলা হয়েছিল, সেটাকেই উদ্দেশ্যহীন বা নিছক মনোরঞ্জনের জন্য করা কাজ বলে উল্লেখ করা হয়েছে এই গল্পের মধ্যে। এরপর রয়েছে একটা শব্দ 3 নম্বর নোটে, ফিক্স। ফিক্স করা মানে হচ্ছে নির্ণয় করা বা নির্ধারণ করা। এবার দেখো প্যারাগ্রাফ 5টাকে। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তরে প্রথম জ্ঞানীগুণীদের দল তারা একরকম কমেন্ট দিয়েছিল। এবারে আরও একদল জ্ঞানীগুণী মানুষ তারা কি বলে গেল? আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা বলল, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, যে এটা একেবারে অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগের থেকেই সিদ্ধান্ত করে নেওয়া বা নির্ণয় করে নেওয়া, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজের সঠিক সময়। বাট দ্যাট, কিন্তু, নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইমস,
এই যে বসে বসে দিনের পর দিন আর মাসের পর মাসের যে তালিকা তৈরি করা কাজের, এইটাকেই এখানে আইডল পাস টাইম বলে, অলসভাবে শুধুমাত্র মনোরঞ্জনের জন্য করা কোনো কাজ বলে আখ্যায়িত করা হয়েছে, যে এখানে এইভাবে সময় কাটানোর কোনো মানে হয় না। তাহলে কি করা উচিত তাদের মতে, দ্বিতীয় জ্ঞানীগুণীদের দলের মতে? ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। একজন মানুষের উচিত লিপ্ত হওয়া, অংশগ্রহণ করা তার পারিপার্শ্বিক যে সমস্ত ঘটনা প্রবাহ ঘটে চলেছে প্রতিনিয়ত। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল। এবং তারপর তিনি সেখান থেকে নিজের থেকে নির্ণয় করবেন তার কাছে করণীয় কোনটা গুরুত্বপূর্ণ কাজ সেই মুহূর্তে। এটা গেল দ্বিতীয় জ্ঞানীগুণী ব্যক্তিদের মতামত রাজার প্রথম প্রশ্নের উত্তরে। এবার আর এক দল, আদার্স এগেন সেড, অন্যরা আবার বলল, দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য কিং মাইট বি, যতই মনোযোগী রাজা হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, তার পারিপার্শ্বিক কী সমস্ত ঘটনা প্রবাহ ঘটে চলেছে তার প্রতি, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, এককভাবে কোনো এক ব্যক্তির পক্ষে এটা একেবারে অসম্ভব, টু ডিসাইড কারেক্টলি, সঠিকভাবে নির্ণয় করাটা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজের সঠিক সময়। বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, বরং এ কাজে তাঁর উচিত একদল জ্ঞানীগুণী মানুষকে সঙ্গে রাখা, হু উড হেল্প হিম ফিক্স the proper time for every action, যারা তাকে who would help him to fix the proper time for every action, যারা তাকে সহযোগিতা করবে নির্ণয় করতে সমস্ত কাজের সঠিক সময়। দেখা যাক। বাট দেন এগেন আদার্স সেড, কিন্তু তারপর আরও একদল মানুষ তারা এসে বলল, কি বলল? দেয়ার ওয়াজ সাম থিংস হুইচ কুডন্ট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, মানুষের জীবনে এমন কোনো ঘটনা চলে আসে যেগুলোর বিচার বিবেচনা করার জন্য জ্ঞানীগুণী ব্যক্তিদের দলের কাছে বেশ রাখবো, বিচার আচার করবো ইত্যাদি, এরকম সময় নাকি থাকে না, এমার্জেন্সি, বাট অ্যাবাউট উইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেইগুলোর বিষয়তে মানুষকে একেবারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত করতে হয় সেই কাজ তিনি আন্ডারটেক করবেন বা নিজের হাতে তার দায়িত্ব তুলে নেবেন কি না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এরকম বিষয়তে সিদ্ধান্ত নেওয়ার জন্য, ওয়ান মাস্ট নো, একজন ব্যক্তির অবশ্যই জানা উচিত, বিফোর হ্যান্ড, আগের থেকেই, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, ভবিষ্যতে কী ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, শুধুমাত্র জাদুঘরেরা বা যারা ভবিষ্যৎ বলতে পারে এমন ব্যক্তিরা, অর্থাৎ জ্যোতিষেরা, এরা একমাত্র এই জিনিস জানতে পারে। অ্যান্ড দেয়ারফর, এবং সেই কারণে, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজের সঠিক সময় জানার জন্য, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনের উচিত ম্যাজিশিয়ানদেরকে কনসাল্ট করা বা জ্যোতিষ বা জাদুঘরদের সঙ্গে আলাপ আলোচনা করা। ইকুয়ালি মিন্স একই রকমভাবে, ভেরিয়াস মানে বহুবিধ বা নানাবিধ, কাউন্সিলার্স মানে মন্ত্রীরা বা পরামর্শদাতারা, আর প্রিস্টস মানে হচ্ছে পুরোহিতরা। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দি আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, রাজার দ্বিতীয় প্রশ্নের উত্তরগুলো এরকম পৃথক পৃথক ছিল। জ্ঞানীগুণী ব্যক্তিরা রাজার দ্বিতীয় প্রশ্নের উত্তরেও একে অপরের থেকে একেবারে পৃথক ছিলেন মতের দিক থেকে। সাম সেড, কিছু লোকে বলেছিলেন, দ্য পিপল দ্য কিং মোস্ট নিডেড, যে সমস্ত ব্যক্তি রাজার কাছে অত্যন্ত প্রয়োজনীয় তারা আসলে হিজ কাউন্সিলার্স, তার মন্ত্রীরা বা তার পরামর্শদাতারা। আদার্স দ্য প্রিস্টস, অন্যান্য কিছু মানুষ সন্ন্যাসী বা পুরোহিতদেরকে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছিলেন। আদার্স দি ডক্টরস, কিছু লোকে আবার ডাক্তারদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে আখ্যায়িত করেছিলেন। ওয়াইল সাম সেড দি ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, আবার কিছু লোকে বলেছিল যে রাজার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তার যোদ্ধারা। অকুপেশন মানে কাজ, স্কিল মানে দক্ষতা, ওয়ারফেয়ার মানে যুদ্ধ, রিলিজিয়াস ওয়ার্শিপ মানে ধর্মীয় উপাসনা, কনসাল্ট মানে আলোচনা করা, হারমিট একজন সন্ন্যাসী, রিনাউন্ড মানে প্রসিদ্ধ, আর উইজডম কথার মানে হলো জ্ঞান। 8 নম্বর প্যারাগ্রাফটাকে লক্ষ্য করো। টু দি থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, এবার এই তৃতীয় প্রশ্ন, যে প্রশ্নটা ছিল যে রাজার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ করণীয় কাজই বা কোনটা, সাম রিপ্লাইড দ্যাট, কিছু লোকে উত্তরে বলেছিলেন যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, জগতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাকি বিজ্ঞান। আদার্স সেড, কিছু অন্য লোকেরা বলেছিল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যে হে রাজা তোমার কাছে গুরুত্বপূর্ণ কাজ হলো যুদ্ধ করা। অ্যান্ড আদার্স এগেইন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, আবার অপর কিছু মানুষ বলেছিল, রাজাকে পরামর্শ দিয়েছিল যে হে রাজা তোমার কাছে গুরুত্বপূর্ণ করণীয় কাজ হলো ধর্মীয় উপাসনা।
অল দি আনসার্স বিং ডিফারেন্ট দ্য কিং অ্যাগ্রিড উইথ নান অফ দেম। এই সমস্ত উত্তরগুলো একে অপরের থেকে পৃথক হওয়ার জন্য রাজা তাদের কারোর সাথেই সহমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং তিনি সেই পুরস্কার কাউকেই দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু তখনও পর্যন্ত তাঁর ইচ্ছা ছিল তার প্রশ্নগুলির সঠিক উত্তর খুঁজে পাওয়া। সেই কারণে হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত করেছিলেন, টু কনসাল্ট এ হারমিট, একজন সন্ন্যাসীর সঙ্গে তিনি আলাপ আলোচনা করবেন, যে সন্ন্যাসী ওয়াইডলি রিনাউন্ড, ব্যাপকভাবে প্রসিদ্ধ ছিল, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য। দেখো, উড মানে বন, কুইট করা মানে বেরিয়ে আসা, কুইটেড পাস্ট টেন্সে আছে। রিসিভ করা মানে ওয়েলকাম করা বা কাউকে স্বাগত জানানো বা কারোর সাথে দেখা সাক্ষাৎ করা। কমন ফোক কথার মানে হচ্ছে সাধারণ মানুষ। শেল মানে কুটির। ডিসমাউন্ট করা মানে নেমে আসা, ডিসমাউন্টেড মানে নেমে পড়েছিলেন, পাস্ট টেন্স। অ্যাপ্রোচ করা মানে এগিয়ে যাওয়া কারোর দিকে। ডিগ মানে মাটি খোঁড়া, ডিগিং। গ্রিটেড, গ্রিট করা মানে কাউকে অভ্যর্থনা জানানো। ফ্রেল মানে দৃঢ় নয় এমন বা খুব নড়বড়ে। ব্রিথড হেভিলি, খুব জোরে জোরে চাপ দিয়ে শ্বাস নেওয়া। দ্য হারমিট লিভড ইন এ উড উইচ হি নেভার কুইটেড। সেই হারমিট একটা জঙ্গলে, একটা বনে বসবাস করতো, যেটাকে সে কখনোই ছেড়ে বেরিয়ে আসেনি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং তিনি সাধারণ মানুষকে ছাড়া কাউকেই রিসিভ করতেন না, ওয়েলকাম জানাতেন না বা দেখা সাক্ষাৎ করতেন না। সো দ্য কিং পুট অন সিম্পল ক্লোথস, তাই রাজাও নিজের রাজার বেশ ত্যাগ করে সাধারণ মানুষের পোশাক পরিচ্ছদ গ্রহণ করেছে। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, এবং হারমিটের কুঁড়েঘর পর্যন্ত পৌঁছানোর পূর্বে হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি তার ঘোড়ার থেকে নেমে পড়েছেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তিনি তার দেহরক্ষীদের পিছনে ফেলে রেখে ওয়েন্ট অন অ্যালোন, একাই তার কুঁড়েঘরের দিকে এগিয়ে গিয়েছেন। ওয়েন দ্য কিং অ্যাপ্রোচড, যখন রাজা তার দিকে এগিয়ে গেলেন, তিনি কি দেখলেন? দি হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিট সেই সন্ন্যাসী মাটি কুপোচ্ছিল, ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুঁড়ে ঘরের ঠিক সামনে। সিইং দ্য কিং, রাজাকে দেখে, হি গ্রিটেড হিম, তিনি তাকে অভ্যর্থনা জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তিনি তার মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, সেই সন্ন্যাসী অত্যন্ত দুর্বল ছিল, অর্থাৎ বেশ সুদৃঢ় তার শরীর ছিল না, সে খুব উইক, খুব দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দি গ্রাউন্ড, এবং যতবার সে আঘাত করছিল তার কোদাল দিয়ে মাটিতে, অর্থাৎ মাটি কুপানোর জন্য, অ্যান্ড টার্নড এ লিটল আর্থ, এবং একটু অল্প করে মাটি সে উল্টে রাখতে পারছিল, হি ব্রিথড হেভিলি, ততবার সে জোরে জোরে খুব চাপ দিয়ে শ্বাস নিচ্ছিল। দ্য কিং ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, রাজা এবার সেই হারমিটের কাছে এগিয়ে গেলেন এবং তাকে বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, তাকে ওয়াইজ হারমিট, জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী সন্ন্যাসী বলে সম্বোধন করেছেন রাজা। আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, টু আস্ক ইউ টু আনসার মাই 3 কোয়েশ্চেন্স, আমার 3 প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পাওয়ার জন্য আমি এখানে এসেছি। কি কি সেই 3 প্রশ্ন তিনি এবার আওড়ালেন। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কীভাবে আমি শিখতে পারি সমস্ত সঠিক কাজ সঠিক সময়ে করতে। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কারা সেই ব্যক্তি যাদেরকে আমার সবচাইতে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দি রেস্ট, এবং সেই কারণে কাদেরকে আমি বেশি মনোযোগ দেব অন্যান্যদের তুলনায়। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোন কাজগুলি আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলিকে আমি আমার প্রথম মনোযোগ দেব। শব্দের নোট নেওয়া হয়েছে প্যারাগ্রাফ 11 থেকে। দেখো, স্প্যাট, এটা স্পিটের পাস্ট ফর্ম। স্পিট মানে থুতু ফেলা, তাহলে এখানে থুতু ফেললেন বা থুতু ফেলেছিলেন। 2 নম্বর নোটে হচ্ছে রিকমেন্সড, রি মানে পুনরায়, কমেন্স মানে শুরু করা, তাহলে রিকমেন্স মানে পুনরায় শুরু করলেন, পাস্ট টেন্সে আছে। আ ওয়াইল মানে কিছু সময়ের জন্য। দ্য হারমিট লিসেন্ড টু দ্য কিং, সেই হারমিট, সেই সন্ন্যাসী মনোযোগ সহকারে রাজার সমস্ত কথাবার্তা শুনলেন, বাট আনসার্ড নাথিং, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি শুধুমাত্র একটু থুতু ফেললেন তার হাতের ওপর। অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং পুনরায় শুরু করে দিলেন সেই মাটি খোঁড়ার কাজ। ইউ আর টায়ার্ড, তুমি খুব ক্লান্ত, সেড দ্য কিং, রাজা বললেন। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ ওয়াইল ফর ইউ, আমাকে কোদালটা নিতে দাও এবং তোমার হয়ে একটু কাজ করতে দাও। প্যারাগ্রাফ নাম্বার 13 দেখো, ওয়ার্ড নোটের ক্ষেত্রে ডাগ, এটা হচ্ছে ডিগের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মও বটে। ডিগ মানে আমরা আগেই দেখেছি মাটি খোঁড়া। বেডস অর্থাৎ বীজতলা, অর্থাৎ সেই মাটি খুব ঝুড়ো ঝুড়ো করে তৈরি করা, যেখানে বীজ তৈরি করা হয়, ছোটো ছোটো গাছ তৈরি করা হয় রোপণের পূর্বে। রোজ, এটা হচ্ছে রাইসের পাস্ট ফর্ম। রাইস মানে উঠে দাঁড়ানো, তার পাস্ট টেন্স রোজ, অর্থাৎ উঠে দাঁড়িয়েছিলেন।
আর 4 নম্বরে হচ্ছে স্ট্রেচড আউট, বাড়িয়ে দিয়েছিলেন। স্ট্রেচ আউট করা মানে বাড়িয়ে দেওয়া, তার পাস্ট টেন্স স্ট্রেচড আউট, বাড়িয়ে দিয়েছিলেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, হি রাজা যখন তিনি 2টো বীজতলা খুঁড়ে ফেলেছেন, দ্য কিং স্টপড, রাজা এবার থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, এবং তিনি তার প্রশ্নগুলিকে আবার পুনরাবৃত্ত করলেন। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, রাজা আবারও কোনো উত্তর দিলেন না। বাট রোজ, বরং তিনি নিজের পায়ের ওপর উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তার হাত দুটোকে বাড়িয়ে দিলেন ফর দ্য স্পেড, অ্যান্ড সেড, কোদালটাই চেয়ে নেওয়ার জন্য তার হাত দুটোকে বাড়িয়ে দিলেন, এবং তিনি বললেন, কি বললেন? প্যারাগ্রাফ 14 দেখো, নাও রেস্ট আ ওয়াইল, অল্প কিছু সময়ের জন্য তুমি বিশ্রাম নাও, অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এবং আমাকে একটু কাজ করতে দাও। আছে কন্টিনিউড টু ডিগ, কন্টিনিউ করা মানে কাজ চালিয়ে যাওয়া, টু ডিগ মানে মাটি খোঁড়া, দ্যাট মিনস মাটি কোপানোর কাজ চালিয়ে গেলেন, এরকম একটা মানে। আর দ্বিতীয় নোটে হচ্ছে বিগ্যান টু সিঙ্ক, তার মানে ডুবতে শুরু করা, সিঙ্ক মানে ডোবা, বিগিন মানে শুরু হওয়া, তাহলে বিগ্যান টু সিঙ্ক পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ডুবতে শুরু করলো। বাট দ্য কিং ডিডন্ট গিভ হিম দ্য স্পেড, কিন্তু রাজা তার হাতে তার কথা মতো কোদালটি তুলে দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, বরং তিনি মাটি খোঁড়ার কাজ, মাটি কোপানোর কাজ চালিয়ে গেলেন। 1 hour পাস্ট, একটি ঘন্টা অতিবাহিত হলো। অ্যান্ড অ্যানাদার, আর 1 ঘন্টা কেটে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, ওই দূরের গাছপালাগুলির পিছনে সূর্য যেন ডুবতে আরম্ভ করলো, অর্থাৎ সন্ধ্যা নামছে। অ্যান্ড দ্য কিং অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন টু দি গ্রাউন্ড, রাজা শেষবারের মতো কোদাল মাটিতে গেঁথে দিলেন, এবং তিনি বলে উঠলেন, কি বলে উঠলেন এবার? আই কেম টু ইউ ওয়াইজ হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, হে জ্ঞানী ব্যক্তি, আমি তোমার কাছে এসেছিলাম ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নর উত্তরগুলির জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি তুমি আমাকে একটাও উত্তর দিতে না পারো, টেল মি সো, আমাকে সে কথা জানিয়ে দাও, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি চলে যাই। প্যারাগ্রাফ 17 দেখো, হেয়ার কামস সামওয়ান রানিং, ওই কেউ একজন ছুটতে ছুটতে আসছে, সেড দ্য হারমিট, সেই জ্ঞানী সন্ন্যাসী এ কথাটা বলল। লেট আস সি হু ইট ইজ, চলো দেখা যাক কে এলো। প্যারাগ্রাফ 18-র 5টা ওয়ার্ড নোট রয়েছে। ফার্স্ট, ফেল ফেন্টিং, মানে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। মোনিং, যন্ত্রণায় আর্তনাদ করতে করতে। ফিবলি, কথার মানে হচ্ছে খুব দুর্বলভাবে। আনফাসেন্ড, ফাসেন করা, বেঁধে রাখা, আনফাসেন তার উল্টোটা, খুলে ফেললেন। সোকড উইথ ওয়ার্ম ব্লাড, মানে গরম রক্তে ভেজা। দ্য কিং টার্ন রাউন্ড, যখনই সন্ন্যাসী বললেন চলো দেখা যাক কে আসছে, এই কথা শুনে রাজা এবার পিছনে ঘুরলেন। অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, রাজা পিছনে ঘুরে দেখলেন এক দাড়িওয়ালা ব্যক্তি ছুটে ছুটে আসছে জঙ্গলটির থেকে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোম্যাক, সেই ব্যক্তিটি তার দুটো হাত চেপে ধরে রেখেছে এগেনস্ট হিজ স্টোম্যাক, তার পেটের ওপর। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং রক্ত সেই হাত দুটির তলা থেকে ঝরে ঝরে পড়ছিল। ওয়েন হি রিচড দ্য কিং, যখন সে রাজার কাছে এসে পৌঁছালো, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মোনিং ফিবলি, সে পড়ে গেল মাটিতে, মোনিং আর্তনাদ করছিল, ফিবলি খুব দুর্বলভাবে। দ্য কিং অ্যান্ড দি হারমিট আনফাসেন্ড দি ম্যানস ক্লোদিং, সেই রাজা এবং সেই সন্ন্যাসী দুজনে মিলে খুলে ফেলল দ্য ম্যানস ক্লোদিং, সেই লোকটির পোশাক আশাক। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড, পোশাকটি খুলে তারা কি দেখলো না, একটা বড় উন্ড ছিল, আঘাত ছিল, ইন হিজ স্টোম্যাক, তার পেটের ওপর। দ্য কিং ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, রাজা এবার সেই আঘাতটিকে ধুয়ে ফেললো যতটা ভালো করে পারা সম্ভব। অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং এটাকে বাঁধলো উইথ হিজ হ্যান্ডকারচিফ, তার রুমাল দিয়ে। অ্যান্ড উইথ এ টাওয়েল দি হারমিট হ্যাড, এবং হারমিটের কাছে থাকা একটি তোয়ালে দিয়ে। বাট দ্য ব্লাড উডন্ট স্টপ ফ্লোয়িং, কিন্তু তাতে রক্ত পড়া বন্ধ যে হলো না। অ্যান্ড দ্য কিং এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দি ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, এবং সেই গরম রক্তে ভেজা জ্যাবজ্যাবে ব্যান্ডেজটিকে, বাঁধনটিকে রাজা বারংবার খুললেন। অ্যান্ড ওয়াশড, সেটাকে ধুলেন। অ্যান্ড রিব্যান্ডেজ দি উন্ড, এবং পুনরায় সেই আঘাতকে বাঁধলেন। প্যারাগ্রাফ 19-এর বেশ কয়েকটা ওয়ার্ড নোট দেখো। সিজ হওয়া মানে কোনো কিছু থেমে যাওয়া, এখানে সিজড পাস্ট টেন্সে আছে, থেমে গিয়েছিল। রিভাইভ মানে পুনরুজ্জীবিত হওয়া, তার পাস্ট টেন্স পুনরুজ্জীবিত হয়েছিল। মিনওয়াইল, ততক্ষণে। কোয়াইট মানে খুব শান্ত। ক্রাস্ট মানে এক পেশে হয়ে কুঁকড়ে শুয়ে থাকা। থ্রেশহোল্ড মানে চৌকাঠ। সাউন্ডলি গভীরভাবে। গেজিং এক দৃষ্টিতে চেয়ে থাকা। আর ইনটেন্টলি কথার মানে হচ্ছে গভীরভাবে।
When at last the blood ceased flowing, যখন শেষমেশ রক্ত ঝরা বন্ধ হলো, the man revived, লোকটা পুনরুজ্জীবিত হলো, and asked for something to drink, এবং সে কিছু একটা পান করার জন্য চাইল। The king brought fresh water and gave it to him, রাজা তরতাজা জল নিয়ে এলেন এবং তাকে দিলেন। Meanwhile, ততক্ষণে the sun had set, সূর্য নাকি অস্ত গেছে, and it had become cool, এবং দিনটা বেশ শীতল হয়েছে। So সেই কারণে the king, with the hermit's help, সেই সন্ন্যাসীর সহযোগিতা নিয়ে, carried the wounded man, বয়ে বয়ে নিয়ে গেলেন সেই আহত ব্যক্তিটাকে, into the hut, তার কুঁড়ে ঘরের মধ্যে, and laid him on the bed, এবং তাকে শুইয়ে দিলেন তার বিছানার উপর। Lying on the bed, the man closed his eyes, বিছানায় শুয়ে শুয়ে সেই লোকটা তার দু চোখ বুঝল, and was quiet, এবং সে অত্যন্ত শান্ত হয়ে গেল। But the king was so tired, কিন্তু রাজা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন, with his work and with the work he had done, তার দীর্ঘ পথ হেঁটে আসার জন্য এবং সন্ন্যাসীর সেই ঘরে এসে কাজকর্ম করার জন্য, that he crouched down on the threshold and also fell asleep, যে তিনি সেই সন্ন্যাসীর কুঁড়ে ঘরের চৌকাঠের ওপরই যেন দুমড়ে কুঁকড়ে শুয়ে পড়লেন এবং তিনি গভীরভাবে নিদ্রাচ্ছন্ন হলেন। সো সাউন্ডলি, এতটাই গভীরভাবে তিনি নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দি শর্ট সামার নাইট, যে তিনি সেই ক্ষুদ্র গ্রীষ্মকালীন রাতের সবটাই গভীর নিদ্রায় কাটালেন। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন পরের দিন তিনি জেগে উঠলেন, ইট ওয়াজ লং, তার দীর্ঘক্ষণ সময় লাগলো, বিফোর হি কুড রিমেম্বার, স্মরণ করতে, কি স্মরণ করতে না, ওয়্যার হি ওয়াজ, কোথায় তিনি চলে এসেছেন, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, এই অদ্ভুত দেখতে দাড়িওয়ালা ব্যক্তিটাই বা কে, লাইং অন দ্য বেড, যে বিছানায় শুয়ে রয়েছে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি, এবং গভীরভাবে চেয়ে রয়েছে, অ্যাট হিম, তাঁর দিকে, উইথ শাইনিং আইজ, চকচকে চোখ নিয়ে। পরবর্তী প্যারাগ্রাফে আসি 20 নম্বর। ফরগিভ মি, সেড দ্য বিয়ার্ডেড ম্যান, ক্ষমা করুন, দাড়িওয়ালা ব্যক্তিটা এ কথা বলল, ইন এ উইক ভয়েস, খুবই দুর্বল গলায়। কখন না, when he saw, যখন সে দেখতে পেল, দ্যাট দ্য কিং ওয়াজ অ্যাওয়েক, যে রাজা নাকি জেগে উঠেছেন, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, তাঁর দিকে সে চেয়ে দেখছে। পরবর্তী প্যারাগ্রাফ 21, আই ডু নট নো ইউ, আমি তো তোমাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং তোমাকে তাই ক্ষমা করার মতনও কোনো বিষয় নেই আমার কাছে, সেড দ্য কিং, রাজা এ কথা বললেন। প্যারা 22 দেখো, ইউ ডু নট নো মি, আপনি তো আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, হু সোর, যে শপথ করেছিল, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, আপনার ওপর প্রতিজ্ঞা করেছিল যে বদলা নেবে, প্রতিশোধ নেবে, বিকজ, কারণ, ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, আপনি নাকি তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং আপনি তার সব সম্পত্তি আটক করে নিয়েছিলেন। আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আপনি নাকি একা এসেছেন এই হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে, অ্যান্ড রিজলভড টু কিল ইউ, এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আপনাকে হত্যা করতে, অন ইউর ওয়ে ব্যাক, আপনার ফেরার পথে। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন কেটে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি আর ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বিউস, তাই আমি আমার গা ঢাকা অবস্থার থেকে বাইরে বেরিয়ে আসি, টু ফাইন্ড ইউ, আপনাকে খোঁজার জন্য, অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমি আপনার অঙ্গরক্ষকদের হাতে পড়ে যাই, অ্যান্ড দে রেকগনাইজড মি, তারা আমাকে চিনে ফেলে, অ্যান্ড উন্ডেড মি, তারাই আমাকে আহত করে ফেলে। আই এসকেপড ফ্রম দেম, তাদের হাত থেকে আমি বেঁচে পালাই, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু আমি হয়তো রক্তপাত হয়ে হয়ে মারা যেতাম, হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমার আঘাতটিকে না বাঁধন দিতেন। আই উইশড টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, এবং আপনি আমার জীবন রক্ষা করলেন। নাও ইফ আই লিভ, এইবার যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি এটা চান, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব, অ্যাজ ইউর মোস্ট ফেইথফুল স্লেভ, আপনার সবচাইতে বিশ্বস্ত দাস হিসাবে, অ্যান্ড উইল বিড মাই সন্স, এবং আমি আদেশ করে যাব আমার পুত্রদেরকেও, ডু দ্য সেম, তারাও যেন একই কাজ করে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। দ্য কিং ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ দ্য এনিমি সো ইজিলি, রাজা খুব আনন্দিত হয়েছিলেন শান্তি স্থাপন করতে পেরে তার শত্রুর সঙ্গে এতটা সহজে।
অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং সঙ্গে সঙ্গে তাকে বন্ধু হিসাবে প্রাপ্ত হয়ে। অ্যান্ড হি ডিড নট অনলি ফরগেভ হিম, এবং তিনি যে শুধুমাত্র অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, এবং তিনি যে শুধুমাত্র তাকে ক্ষমাই করলেন তা নয়, বাট সেড, কিন্তু বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তিনি পাঠাবেন তার নিজের চাকরদের এবং তার নিজের চিকিৎসককে, টু অ্যাটেন্ড হিম, তাঁর সেবা করার জন্য, অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং কথা দিলেন তাকে তার সকল সম্পত্তি ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দি উন্ডেড ম্যান, সেই আহত ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে যাবার, দ্য কিং ওয়েন্ট আউট ইনটু দি পোর্চ, রাজা এবার সেই সন্ন্যাসীর কুঠিরের উঠোনে এসে দাঁড়ালেন, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং তিনি চতুর্দিকে হারমিটকে দেখলেন খোঁজার জন্য। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ, বিফোর গোয়িং অ্যাওয়ে, সেখান থেকে চলে যাওয়ার পূর্বে, হি উইশড, তাঁর ইচ্ছা ছিল, ওয়ান্স মোর, আরও একবার, টু বেগ অ্যান আনসার টু হিজ কোয়েশ্চেন্স, যে তিনি তার প্রশ্নগুলির উত্তর তার কাছ থেকে চাইবেন, যে প্রশ্নগুলি হি হ্যাড পুট, যেগুলি তিনি তার কাছে রেখেছিলেন। দি হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট তখন বাইরে ছিলেন, অন হিজ নিজ, হাঁটু গেড়ে তিনি বসেছিলেন, সোয়িং সিডস, তিনি বীজ বপন করছিলেন, ইন দ্য বেডস, সেই বীজতলার উপর, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেটা আগের দিনকে খোঁড়া হয়েছিল। দ্য কিং অ্যাপ্রোচড হিম, রাজা তার দিকে এগিয়ে গেলেন, অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ, আমি আপনাকে প্রার্থনা করছি, টু আনসার মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নগুলির উত্তর দিতে, ওয়াইজ ম্যান, হে জ্ঞানী ব্যক্তি। উত্তরে এবার জ্ঞানী ব্যক্তি বললেন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, আপনি তো অলরেডি উত্তর পেয়ে গেছেন, সেড দি হারমিট, হারমিট একথা বললেন, স্টিল ক্রাচিং অন হিজ থিন লেগস, তার সেই সরু সরু পায়ের ওপর তখনও তিনি বসেছিলেন, অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য কিং, রাজার দিকে সেখান থেকেই বসে তিনি চেয়েছিলেন, হু স্টুড বিফোর হিম, যে তার সামনে ঠিক দাঁড়িয়েছিল। তা বলছেন, হাউ আনসার্ড, কীভাবে উত্তর পেয়ে গেছি আমি, হোয়াট ডু ইউ মিন, আপনি কী বলতে চান, আস্কড দ্য কিং, রাজা অবাক হয়ে তাকে এই প্রশ্ন করলেন। কি আমরা 6টা ওয়ার্ডের নোট নিয়েছি। এক, পিটিড, দয়া দেখানো, রিপেন্টেড, দুঃখ পাওয়া বা অনুশোচনা করা, স্টে মানে থেকে যাওয়া, বাউন্ড, বাইন্ডের পাস্ট ফর্ম, এখানে আঘাতটিকে ব্যান্ডেজ করা এরকম অর্থে, আর ডিলিংস মানে অন্য কারোর সাথে সম্পর্ক, আর পারপাস বাংলা হচ্ছে উদ্দেশ্য। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, আপনি কি দেখতে পাননি, আপনি কি বুঝতে পারেননি, হারমিট উত্তরে বলল, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি গতকাল আমার শারীরিক দুর্বলতা দেখে আপনার দয়া না হতো, অ্যান্ড হ্যাড নট ডাগ দিস বেডস ফর মি, এবং যদি আপনি আমার হয়ে এই বীজতলাগুলো খুঁড়ে না দিতেন, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, যদি আপনি আপনার পথে ফিরে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাকড ইউ, এই লোকটা হয়তো আপনার ওপর আক্রমণ চালাতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং তখন আপনাকে হয়তো অনুশোচনা করতে হতো আমার সাথে রয়ে না যাবার জন্য। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, তাই আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল, ওয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, যখন আপনি আমার হয়ে মাটি খুঁড়ে দিচ্ছিলেন, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি ছিলাম আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আমার সাহায্য করা, আমার মঙ্গল করা, এটাই ছিল আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, পরবর্তীকালে, when that man ran to us, যখন এই ব্যক্তিটা আমাদের দিকে ছুটে আসে, the most important time was, সব থেকে গুরুত্বপূর্ণ সময় তখন আপনার কাছে হয়ে দাঁড়ায়, when you were attending him, যখন আপনি তাকে সেবা শুশ্রূষা করছিলেন, for if you had not bound up his wounds, যদি আপনি তার আঘাতটিকে না বাঁধতেন, he would have died, সে হয়তো মারা যেত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সাথে শান্তি স্থাপন না করতে পেরেই। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই সেই অবস্থায় সে ছিল আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং যা কিছু আপনি তার হয়ে করেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, সেটাই ছিল আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ করণীয় কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম, একমাত্র একটাই সময় রয়েছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটা হলো নাও, অর্থাৎ বর্তমান বা প্রেজেন্ট টাইম। ইট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটাই একমাত্র গুরুত্বপূর্ণ সময়, বিকজ কারণ ইট ইজ দ্য অনলি টাইম, এটাই একমাত্র সময়, ওয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের হাতে করণীয় কোনো ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর,
আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা হলো সেই যার সাথে আপনি বর্তমানে রয়েছেন। ফর কারণ নো ম্যান নোজ, কেউই জানে না, ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস, পরবর্তীকালে আরও অন্য কোনো ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক হবে কি না সেটা আমি জানি না। অর্থাৎ পরবর্তীকালে বা ফিউচারে আমার সাথে আর কারোর ডিলিংস হবে এটা আমি জানি না, আমার ফিউচার আমি জানি না কী হতে চলেছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, আর সবথেকে গুরুত্বপূর্ণ করণীয় কাজ হলো টু ডু গুড, মানুষের কল্যাণ করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন, কারণ এটাই একমাত্র উদ্দেশ্য যেটার জন্য ওয়াজ ম্যান সেন্ট, মানুষকে পাঠানো হয়েছে ইনটু দিস লাইফ, এই জীবন দিয়ে। এতক্ষণে আমাদের টেক্সট পড়া শেষ হলো। এবার আসি কিছু প্রশ্ন উত্তর আর কিছু মডেল কোয়েশ্চেন্স এবং আনসার্সের পালা। এবার যাই হোক, ইউটিউব লিঙ্কটির ডেসক্রিপশনের তলায় দেখো পিডিএফ আকারে আমি একটা লিঙ্ক শেয়ার করেছি, যেখানে কিছু মডেল কোয়েশ্চেন্স আনসার্স আর কিছু মডেল কোয়েশ্চেন পেপার্স উইথ আনসার্স অবশ্যই তোমরা পাবে। থ্যাংক ইউ।